সংস্কার আনার জন্য রাষ্ট্রের মধ্যে একটা ইনসাফ ব্যবস্থা তৈরি হওয়ার জন্য। তা আমরা দেখছি প্রশাসনও যে সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কার আসেনি। প্রশাসন অনেক ক্ষেত্রে নির্বিকার ভূমিকা পালন করছে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক নাহিয়ান। প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে এই পর্যন্ত আমরা বেশ কয়েকবার বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা কুমিল্লার ডিসি মহোদয়, এসপি মহোদয়ের সাথেও দেখা করেছিলাম। তারা আমাদেরকে বিভিন্ন ধরনের দেখিয়েছেন আশা, কিন্তু দুই দিন পর আমরা দেখেছি তারা আমাদেরকে যে আশা দেখিয়েছেন তার কোনো কার্যকর কোনো পদক্ষেপ কোন ধরনের, এরপরে 2 দিন পরে আমরা দেখেছি আরেকটা হত্যাকাণ্ড, আরেক জায়গায় চিন্তায়, আরেক জায়গার মধ্যে আমাদের কোনো একজন ভাইকে মেরে ফেলা হয়েছে। আপনাদেরকে আমি বেশ কয়েকটা ঘটনা একটু মনে করিয়ে দিতে চাই। আপনাদের কি মনে আছে ঢাকা মিটফুটে এক ব্যবসায়ী ভাইকে দিনের বেলায় মাথা থেতলে মেরে ফেলা হয়েছিল? সে ভাইয়ের বিচারের অগ্রগতি কত দূর? আপনাদের কি মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের নেতা শাম্মু ভাইকে সরোয়ার্দী উদ্যানে ছুরি দিয়ে স্টেপ করে মেরে ফেলা হয়েছিল? সেই বিচারের অগ্রগতি কত দূর? আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মাকে দিনে দুপুরে ধর্ষণ করে তার নিজের বাসার মধ্যে মেরে ফেলা হয়েছিল। সেই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করে, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, ডিসি অফিসের সামনে, এমনকি আদালতের সামনে। আমিও সেখানে গিয়েছিলাম। গিয়ে আমি কোনো স্লোগান দেইনি, কোনো ধরনের বক্তব্য দেইনি, আমি শুধু অবজার্ভ করেছিলাম। যখন আমি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলাম আমি শুধু পুলিশদেরকে অবজার্ভ করেছিলাম। যখন আমি আদালতের সামনে গিয়েছিলাম আমি তখন আইনজীবী এবং বিভিন্ন দালাল চক্রকে আমি অবজার্ভ করেছিলাম। তারপর আমি বুঝি যে আমি যে 4-5 দিনে যে আন্দোলন আমার বোনেরা করতেছে, ভাইরা করতেছে, তার কোনো লাভ নাই। কারণ যেই পুলিশ অফিসার আমাদেরকে এসে বলতেছে যে বাবা আমি তোমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিব, 10-15 দিন পরে যখন মিডিয়া হাইপ থাকে না, সেই পুলিশ অফিসারই আবার সেই অপরাধীকে ডেকে এনে বলে আমি তোমার আপন ভাই, আর বেটা তোর টেনশন কি, আমি তোকে বাঁচিয়ে দিব, কিছু টাকা দে। সেই আদালতের সেই আইনজীবী বলে যে আমি তোকে ন্যায় বিচার পাইয়ে দিব, কিন্তু 10-15 দিন পরে বলে যে আমার পকেটে কিছু টাকা দে, কোর্টের মধ্যে কে কি করে আমি দেখে নিব। প্রিয় ভাইয়েরা, আপনাদের এখন আন্দোলন সংগ্রাম করে আর কিছু আদায় করতে পারবেন না। কিছুটা পারলেও আপনার সিস্টেমের ভিতরে ঢুকতে হবে। আপনাদের দেখতে হবে ওই পুলিশের মধ্যে কারা কারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত, তাদের লিস্ট করেন। ওই আইনজীবীদের মধ্যে কারা কারা জড়িত, তাদের লিস্ট করেন। আমাদের এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের মধ্যে একটা চক্র আছে যারা জানে যে ঘটনা কি হয়েছে, হয় তারা টাকা খেয়ে চুপ থাকে, নাহলে তারা ভয়ে চুপ থাকে। আমরা চাই যে এই যে একটা চক্র, পুলিশ, সাংবাদিক এবং আইনজীবী, এই 3 চক্রের কারণে বাংলাদেশের এ পর্যন্ত কোনো বিচার খুব সঠিক সময় হয় নাই। 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর লেগে যায়। আপনারা জানবেন আমাদের একজন চিত্রনায়ক ছিল, 29 বছর আগে তাকে মেরে ফেলা হয়েছিল, তখন বলা হয়েছিল তাকে নাকি আত্মহত্যা তিনি করেছেন। এখন 29 বছর পরে এসে সরকার বলতেছে তোমরা চাইলে এটা হত্যা মামলা হিসেবে আবার দাখিল করতে পারো। 29 বছর লেগেছে একটা আত্মহত্যাকে হত্যা প্রমাণ করতে, প্রমাণ না, জাস্ট ওরা একটা অ্যাজাম্পশনে গিয়েছেন, আবার 29 বছর লাগবে হয়তো না এই বিচার পেতে। প্রিয় ভাইরা, গতকালকে দেখেছি, গত পরশু দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ ভাই, তাকে নৃশংসভাবে মেরে ফেলা হলো। আমরা ওই মেয়েকে এবং ওই মাহির যে ছেলেটা, তাকে আমরা দোষারোপ করছি এবং আমরা হয়তো আশা করছি তাদের বিচারটা হবে। কিন্তু আপনারা কি কেউ চিন্তা করেছেন যে এই মাহির ছেলেটা মাত্র ইন্টার পড়লো একটা ছেলে, এই ছেলেটা এত সাহস কিভাবে হলো, সে এইরকম সিরিয়াল কিলার কিভাবে হলো, কার ছত্র ছায়ায় সে এইরকম একজন খুনি হয়ে উঠলো, কোন কিশোর গ্যাং তাকে এইরকম খুনি বানিয়ে তুললো? তাদের বিরুদ্ধে তো আপনারা কথা বললেন না। আপনারা শুধু বললেন এই দুজনের বিচার চাই। এই দুজনের বিচার হয়ে গেলে তাদেরকে যারা ছত্র ছায়ায় এইরকম খুনি বানিয়েছে, তারা আরেকটা মাহির বানিয়ে আরেকজনকে খুন করতে দ্বিধা করবে না। আমরা চাইবো, আমি আশা করি আপনারা সিস্টেমের ভিতরে ঢুকেন। প্রত্যেকটা জায়গার মধ্যে যারা যারা অপরাধী আছে, পুলিশের মধ্যে হলে পুলিশের মধ্যে, আইনজীবী হলে আইনজীবী, সাংবাদিক হলে সাংবাদিক, সরকারের মধ্যে হলে সরকার, আপনারা সেখানে তাদের লিস্ট করে প্রকাশ করে দেন।
প্রকাশ না করতে পারলে যদি ভয় পান আমাদেরকে বলেন, আমরা প্রকাশ করে দিব। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ফারুক নাহিয়ানকে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন কুমিল্লা হাই স্কুলের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী। বক্তব্য প্রদান করবেন কুমিল্লা হাই স্কুলের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং সাংবাদিক, প্রশাসন, ওলামায়ে কেরাম সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ, আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আমাদেরকে খোলা মাঠে এখানে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছে। তারই সাথে সাথে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে মুসলিম হিসেবে বসবাস করার জন্য, একজন রসূলের সৈনিক হিসেবে দুনিয়াতে জীবনযাপন করার জন্য সুযোগ করে দিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার বিধানকে বাস্তবায়নের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বাস্তবায়ন এবং পথ ভোলা বান্দাদেরকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য এবং আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক পরিচয় দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি আখিরি নবী, তিনার পরবর্তী সময়ে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবেন না এবং সেই ধারাবাহিকতায় সেই নবুয়তের দায়িত্ব তার উম্মতের উপর রেখে গিয়েছেন। আমরা যারা আজকে মুসলমান হিসেবে নিজের মুসলমানকে নিজে মুসলিম হিসেবে দাবি করি, আমাদের উপরে দায়িত্ব আজকের এই জাতির দুর্যোগপূর্ণ এই কঠিন মুহূর্তে আজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আমাদেরকে এই দায়িত্ব ভার কাঁধে তুলে নিতে হবে। আজকে যদি আমরা খুব উদ্বেগের সাথে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি সারা বিশ্ব সহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের মাঝে যে ভারতপন্থী উগ্রবাদী বিজেপি সরকারের বিভিন্ন ইন্ধনে এবং তাদের ছত্র ছায়া সহযোগিতায় এই দেশে ইসকন নামের যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় বিভিন্নভাবে সারা দুনিয়াব্যাপী তারা বিভিন্ন সময় তারা কথা বলে থাকে যে বাক স্বাধীনতার কথা, তারা ধর্মীয় স্বাধীনতার কথা, তারা অধিকারের কথা, কিন্তু বাক স্বাধীনতার কথা বলতে তারা একটা জিনিসই বোঝায় যে ইসলামকে, মুসলমানকে কটূক্তি করা, ইসলাম নিয়ে, মুসলমানদের নবী মুহাম্মদকে নিয়ে সমালোচনা করা। এবং তারা কি তাদের স্বাধীনতা বলতে বোঝায় ইসলামকে, মুসলমানকে পদদলিত করে তাদের উপর নিজের অধিকারকে প্রতিষ্ঠা করা। তাই সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যে ইদানিংকালের যে এই জুলাই পরবর্তী সময়ে যে ঘটনাগুলো আমরা যে আশা করেছিলাম, সে আশা তো থাক দূরের কথা, দিন দিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব কঠিন, উদ্বেগের সাথে খুব ভয়াবহ পরিস্থিতির দিকে এগুচ্ছে। আমরা সেটা উদ্বেগের সাথে বলছি যে আজকে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এই দেশ এবং এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলমানদের ইজ্জত সম্মান সেটা বিপন্ন হবে, সেটি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদেরকে এখনই দায়িত্বভার গ্রহণ করতে হবে। আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। যে গাজীপুরের যে কয়েকটি ঘটনা, শুধুমাত্র গাজীপুর, যে সেখানে যে এই যে কিছুদিন আগে দুর্গা পূজা গেল, সেখানে এক পূজা মণ্ডপের সহসভাপতি কর্তৃক 8 বছরের এক মুসলিম নারী সেখানে ধর্ষিত হয়েছে এবং তার কিছুদিন পরেই কি গত কয়েকদিন আগে এক মাদ্রাসার 13 বছরের কিশোরীকে সে বন্দী করে 3 দিন পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেছে। তার কয়েকদিন পরেই কি আর এক ছেলে সে গাজীপুরের শ্রীপুরে 9 বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে। এবং আমরা কি বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির, সেখানে এক হিন্দু যুবক কোরআনকে যে অবমাননার পরিস্থিতি করেছে এবং তার সাথে সারা দেশে যে কোনো জায়গায় কি আমরা তাকাই আজকে সংখ্যা গরিষ্ঠ 94-95% মুসলিম দেশে আজকে 3 থেকে 4% হিন্দু সম্প্রদায়ের কর্তৃক মুসলিম সমাজ, আজকে মুসলিম মা বোনরা এইভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, সেখানে কখনো সেটা মেনে নেওয়া যায় না। সেটাকে মুসলিম হিসেবে কখনো সেটা আমাদের এটা ব্যর্থতার পরিচয় যে আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে মুসলিম নারীদেরকে এইভাবে কি নির্যাতন করা হবে, অপদস্থ করা হবে, অপমান করা হবে, সেটা কোনো মুসলমান হিসেবে সে কখনো মেনে নিতে পারে না।
আজকে যদি আমরা আমাদের দেশের অবস্থা দেখি, পার্বত্য অঞ্চলের অবস্থা, আমরা যদি আমাদের বন্দর অবস্থা দেখি, যে আমরা একটা অবস্থায় ছিলাম বিগত দিনগুলোতে, নতুন করে আমরা আরেকটা গণ্ডির মধ্যে আমরা আটকে যাচ্ছি, পশ্চিমামুখী পশ্চিমা বেড়া করলে আমরা আজকে কি বন্দী হয়ে যাচ্ছি। তাই আমাদেরকে এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সেখান থেকে বের হওয়ার রাস্তা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই জন্য সরকার যে উদ্বেগজনক ভাবে, মিডিয়া যে উদ্বেগজনক ভাবে যে অমুসলিমদের বিষয়গুলোকে যেভাবে প্রাধান্য দিয়ে এবং মুসলিম নারী পুরুষ মুসলমানদের অধিকারকে যেভাবে জলাঞ্জলি তারা দিতেছে, এবং প্রতিটি বিষয় আজকে মিডিয়া সাংবাদিক সম্মেলন করার পরেও কি মুসলমানদের বিষয়গুলো, জুলুম নির্যাতনের বিষয়গুলো তারা মিডিয়াতে প্রকাশ করতে রাজি হচ্ছে না, সেটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা উদ্বেগের সাথে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, যদি এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম পর্যায়ের অবনতি ঘটবে। তাই সম্মানিত উপস্থিতি, সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা নিজেরা সচেতন হব, এবং কি এই যে ইসলাম তাদের একটি মূল থিম আছে, তারা একজন যুবককে, মুসলিম নারী যুবতীকে যখন তারা তাদের দিকে আকৃষ্ট করতে চায়, তারা ধর্মের দোহাই দিয়ে তারা বলতে চায় আমি ইসলামকে গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চাই, আমাকে এই ধরনের তারা দিয়ে শিক্ষা এইভাবে নারীকে এইভাবে আকৃষ্ট করে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন জুলুম নির্যাতন করা যাচ্ছে। তাই সবাই উপস্থিত আমি যে কোনো আন্দোলন, যে কোনো কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এবং যে কোনো নিজ জায়গা থেকে প্রতিবাদের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি, আমাদের অগ্রগতি আমরা অব্যাহত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সচেতন নাগরিক সমাজ কুমিল্লা আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সমাজ, ওলামায়ে কেরামের প্রতিনিধি এবং নানা শ্রেণী পেশায় উপস্থিতি। আমরা অত্যন্ত লক্ষ্য করেছি যে এই রাষ্ট্র একজন নাগরিকের নিরাপত্তা দিতে অক্ষম, সেই রাষ্ট্র কুষ্টিয়ায় গাজার আসরে পৃষ্ঠপোষকতা প্রদান করছে। এটা অত্যন্ত লজ্জাস্কর। আমরা দেখলাম গতকালকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছাদের উপর থেকে গাঁজা জব্দ করা হয়েছে। তো বাংলাদেশের কুমিল্লার পুলিশ যদি কুমিল্লার গাঁজা উদ্ধার করে, তাহলে কুষ্টিয়ায় পুলিশ কেন গাজার আসরে পৃষ্ঠপোষকতা প্রদান করবে? এই দ্বিচারিতা কেন? কুষ্টিয়ার গাজার আসর যদি বৈধ হয়, কুষ্টিয়ার লালন শাহের গাজার আসর যদি বৈধ হয়, তাহলে আমার পাশের এলাকার মুচিপট্টির ছেলেকে কেন ধরে নেওয়া হয়? প্রশাসনের কাছে আমরা জানতে চাই, কোন আইনের ভিত্তিতে গাজার আসর বৈধ হয়ে গেল? আমরা স্পষ্ট জানতে চাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে এমন কিছু চিন্তাধারা যার উপর ভিত্তি করে একটি প্রজন্ম বছরের পর বছর ধরে টিকে থাকে। সংস্কৃতি আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়, সংস্কৃতি আমাদেরকে আশার আলো দেখায়, সংস্কৃতি আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সংকট থেকে বাঁচার জন্য আশার আলো দেখায়, ফর্মুলা বের করে দেয়। তাহলে লালনের গাজার আসর, লালন আমাদের সংস্কৃতি হয় কিভাবে? যে লালনকে ঘিরে, যে লালনের আসরকে ঘিরে রয়েছে কিছু বিকৃত মস্তিষ্কধারী মানুষের উদ্ভট নড়াচড়া, কিছু বিকৃত মস্তিষ্কধারী মানুষের উদ্ভটের মতো নাচ গান এবং একটি বিশেষ বস্তু গঞ্জিকা সেবন, সেটা কিভাবে আমাদের সংস্কৃতি হতে পারে? আমাদের সংস্কৃতি উপদেষ্টা কিভাবে লালনকে আমাদের সংস্কৃতির ধারক বাহক বলে? আমি তো দেখছি সে অশ্লীলতার বাহক, আমি তো দেখছি সে নোংরামির বাহক। তিনি নাকি লালনের মাঝে বাংলাদেশকে দেখতে পায়, আমি তো লালনের মাঝে গাজার গন্ধ পাচ্ছি, আমি তো লালনের মাঝে গঞ্জিকা বাগান দেখতে পাচ্ছি। তাহলে সংস্কৃতি উপদেষ্টার আসনে বসে একজন মানুষ কিভাবে এমন কথা বলতে পারে? আর আছে ওই যে ফরহাদ মাঝহার, উনি বই লেখেন লালনকে নিয়ে, লালনের বৈধতা নিয়ে উনি কথা বলেন, মানে এমন কাঠখুট্টা ধরনের কথাবার্তা বলেন যেগুলো কেউ বুঝবে না। এখন যেহেতু এগুলো বুঝছে না, মানে কাঠখুট্টা ধরনের কথাবার্তা, কঠিন শব্দ চয়ন, তাহলে জাতি মনে করে কঠিন শব্দ চয়ন যেহেতু ঠিকই বলেছে, ওই যে ইংরেজি যেহেতু বলছে ঠিকই বলেছে, তার কথাগুলো এভাবে মানুষ নিয়ে নিচ্ছে। তাহলে ফরহাদ মাঝহার, ফারুকিদের
উপদেষ্টা ফারুকীদের সফলতাটা আসলে কোথায়? দেখেন, মানে লালন সংস্কৃতির ন্যারেটিভটা হচ্ছে যে লালন কোন ধর্ম বিদ্বেষী না, সে ইসলাম ধর্ম বিদ্বেষী না, সে হিন্দু ধর্ম বিদ্বেষী না, সে নিজের মতো করে চলছে। মানে সে বুঝাচ্ছে যে ইসলামটা আসলে সহজ, মোল্লা মুন্সিরা ইসলামকে কঠিন করে ফেলেছে। ইসলামটা হচ্ছে এমন যে সারা রাত জেগে নাচ গান করো, অশ্লীলতায় মেতে থাকো, আর আজানের সময় নাচ গান বন্ধ করে গাঁজা সেবন করো, এটাও তোমাকে বৈধতা দিচ্ছে। ওই যে ইসলাম, সে ইসলামকে শ্রদ্ধা করছে, আজানের সময় গান বন্ধ করে দিচ্ছে, আবার গান বন্ধ করে গঞ্জি করে সেবন করতে পারছে। সহজ না, এই হচ্ছে ওদের ন্যারেটিভ। এখন কথা হচ্ছে, বাংলাদেশের মতো আমরা নিজেদেরকে উন্নত দাবি করি, আমরা নিজেদেরকে সভ্য দাবি করি। গাজার আসর, লালনের আসর হচ্ছে পৃথিবীর, আমি বলবো পৃথিবীর একমাত্র আসর যেখানে পুলিশ নিরাপত্তা দিয়ে পাবলিককে গাঁজা খাওয়ায়। এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়? গাঁজা, মাদক দ্রব্য রাষ্ট্রীয়ভাবে এগুলোর সাথে দণ্ডনীয় অপরাধ, ধর্মীয়ভাবে দণ্ডনীয় অপরাধ, সামাজিকভাবে বয়কটের চোখে দেখা হয়। তাহলে যে জিনিসগুলো যদি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে খারাপ, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে খারাপ, যদি রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দণ্ডনীয় অপরাধ। তাহলে সেই গাজার, সেই মাদকের আসরকে ঘিরে লালন সংস্কৃতিকে, লালনের আসরকে কিভাবে দেশের সংস্কৃতির ধারক বাহক বলে? এই প্রশ্ন সম্মানিত উপদেষ্টার কাছে আমার রইল। আর এখানে সবাই প্রশাসনের কাছে মানে আহ্বান করছে, আমি আজ প্রশাসনের কাছে আহ্বান করব না, যেখানে প্রশাসনেই সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমার আহ্বান থাকবে এই যে পথচারী আপামর ভাগবতী ভাই, আপনারা কথা বলুন। এই যে মাদক দ্রব্য, গাঁজা, ধর্ষণ, হত্যা, এগুলো করার দায়িত্ব কেবলমাত্র এই দাড়ি টুপিওয়ালা, এই ইসলাম প্র্যাকটিস করা ভাইদের নয়, এটা আপনারও দায়িত্ব। আপনি যদি চান যে আপনার আদরের মেয়েটাকে যদি ধর্ষণের হাত থেকে বাঁচাতে চান, তার অকাল মৃত্যু যদি দেখতে না চান, তাহলে আপনি ধর্ষণের বিরুদ্ধে কথা বলুন। আপনার আদরের ছেলেটাকে যদি আপনি অকাল মৃত্যু দেখতে না চান, তাহলে আপনি খুন নিয়ে কথা বলুন। আপনার আদরের ছেলেটাকে যদি আপনি মনে করেন যে মানে অশ্লীলতা, মাদক দ্রব্য এগুলো থেকে বাঁচাতে চান, তাহলে মাদক দ্রব্য, গাঁজার আসরের বিরুদ্ধে কথা বলুন। এটি আপামর জনসাধারণের কাছে আমার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিনী ইসলাম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কুমিল্লা মডার্ন হাই স্কুল শিক্ষক সালাম আহমেদ স্যার। বক্তব্য রাখবেন কুমিল্লা মডার্ন হাই স্কুল শিক্ষক সালাউদ্দিন আহমেদ স্যার। আসসালামু আলাইকুম। সচেতন নাগরিক কর্তৃক আয়োজিত এই জনসভায় আমাদের নাগরিক আজকে আমার খুব ভালো আমাদের এই এই আকাঙ্ক্ষা, আমাদের এই বাংলাদেশে সেই স্বাধীনতা নিয়ে আজকে আবার আমাদের মাইক্রোফোন নিয়ে আপনাদের সামনে কথা বলতে হয় যে আমরা কোথায় আছি। আমরা এই অত্যাচার থেকে আমাদের নিরীহ মানুষের উপরে এই অত্যাচার অবিচার শুরু হচ্ছে, তার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। আমার খুব কষ্ট হয় যে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে একটা সিলেবাস এবং একটা পাঠ্যক্রম দিয়েছেন, সেই মুসলমানের দেশে আজকে বিজাতিরা কিভাবে আমাদের উপরে এই আক্রান্ত তৈরি করছে। আমি আপনাদের সবার কাছে জন্য আবেদন করতেছি যে আপনারা সবাই সজাগ হন, আপনার নিজের ধর্ম পালন করেন, কোরআন পড়েন, কোরআনের মধ্যে কি লেখা আছে একটু বোঝেন, বুঝে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেন। আমি খুবই কষ্ট পাচ্ছি আজকে এই সময় আইসা আমাদের এই কথাগুলো বলতে হবে। আমাদের রাষ্ট্র যেই সুষ্ঠু সুবিচার আশা করে বৈষম্যের বিরুদ্ধে আমরা আজকে যে লড়াই করে এই অবস্থায় আসছি, সেখানে আরো বেশি বৈষম্য তৈরি করা হচ্ছে। আজকে আমি ফেসবুকে দেখলাম যে ভিআইপি মর্যাদায় যারা এই দেশটাকে লুণ্ঠন করেছে, মানুষকে খুন করে অত্যাচার করে পিশাচী কায়দায় ক্ষতিগ্রস্ত করেছে, আজকে তারাই
এখন ভিআইপি মর্যাদা নেই। এটা কিভাবে সম্ভব? আমরা কেন বেঁচে আছি? যারা মরে গেল তারা কিসের জন্য জীবন দিয়ে গেল? এই জিনিসগুলো আপনারা একটু উপলব্ধি করেন। অন্ধকার যখন আসে তখন চারদিক থেকেই আসে, কাউকে ছাড় দিয়ে আসে না। সেই অন্ধকার দূর করতে হলে আলো লাগবে। সে আলো পাওয়ার জন্য কোরআনের কাছে আমাদেরকে যেতে হবে। আমি ধর্মপ্রাণ ভাই-বোনদেরকে বলছি, সচেতন আপনি লেখাপড়া করেন, অনেককে করছেন, আরো করবেন। আপনাদের লেখাপড়ার মূল থিমটা, উদ্দেশ্যটা আখিরাতমুখী হতে হবে, আর সেটার জন্য কোরআন করতে হবে। কোরআন এবং সহিহ হাদিস পড়ে আমাদের জীবন যদি সুন্দর করতে পারি, পরিবারকে সুন্দর করতে পারলেই আমরা কিন্তু সুন্দর মানুষ তৈরি করতে পারি। প্রত্যেকটা পরিবার এক একটা ইউনিট, এই ইউনিটগুলো যদি সুন্দর হয় তাহলে সমাজ থেকে তারা দূরে চলে যাবে, যারা খারাপ কাজ নিয়ে চিন্তা নিয়ে আসে। এই মাদক যদি আপনি কথা বলেন, মাদক আপনার ঘরে কিভাবে ঢুকছে, আমার ঘরে কিভাবে ঢুকছে, টেরও পাবেন না, অন্ধকারের মতো ঢুকবে। যদি আমরা এই প্রতিবাদ যুব সমাজ তারা কষ্ট করে এখানে আছে, আয়োজন করছে বলে আমরা কথা বলতে পারছি। আপনারা সবাই সবার যা কিছু আছে, যেই জ্ঞানটুকু আছে, শুধু একটু চিন্তা করেন, ঘুমানোর আগে শুধু একটু ভাবেন যে আমরা কি পাচ্ছি পৃথিবী থেকে। আমরা সমাজ সবাই যাবো, আমরা কি করে দিয়ে গেলাম, আমাদের ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ কি। সবাইকে আমি নিশ্চিতভাবে অনুরোধ করছি, সবাই সজাগ হন। এত বড় যুদ্ধের পরে যদি আপনারা সজাগ না কবে হবেন, আর কখন আমাদের জীবনে পরিবর্তন আসবে? আমি খুবই কষ্ট এবং দুঃখময়, এত বড় একটা করোনার যে অভিশাপ আমাদের দিয়ে গেল, সেই মরণ আমরা ভুলে গেলাম। আবার এত বড় একটা যুদ্ধ, একটা খুব খারাপ একটা শাসন আমল, 15 বছরের, এই শাসন আমলের শেষে আমাদের এত সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যুদ্ধ করে স্বাধীন করে আবার আমরা আছি। কেন এমন হবে? আমরা সবাই নিজেদেরকে সচেতন করি, সচেতন নাগরিক সমাজকে আরো বলিষ্ঠভাবে আমরা সহযোগিতা করে মানুষের ধারে ধারে মানুষকে বুঝিয়ে নিজেরা এবং সবাই সমাজের সবাইকে নিয়ে সুন্দর ভবিষ্যৎ, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন মুফতি নূর মোহাম্মদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সচেতন নাগরিক কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রিয় মোহতারাম, সর্বপ্রথম আমি বলতে চাই, আমরা এই দেশের জনগণ একটি বিপ্লবের মাধ্যমে, হাজার হাজার ছাত্র ছাত্রীদের রক্তের মাধ্যমে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ছাত্রদের বিনিময়ে এক স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু আজও পর্যন্ত সাধারণ মানুষের নিরাপত্তা আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত জনসাধারণ নিরাপদ নয়। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা নিরাপদ নয়। ছিনতাইকারের হাত থেকে সন্ত্রাসীদের কায়দায় বিভিন্নভাবে আজকে ব্যবসায়ীরা নিরাপদ নয়, আজকে ছাত্ররা নিরাপদ নয়, আজকে চাকরিজীবীরা নিরাপদ নয়, আজকে মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কেউ আজকে এই সমাজে নিরাপদ না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি নেত্রকোনায়, আমরা দেখেছি দুর্গাপুরে একজন মসজিদের ইমাম এবং তার স্ত্রীকে এই কি জাতীয়বাদী দলের যে 3 জন কুখ্যাত গুণাঙ্গার, তারা সেখানে সারা রাত ভর নির্যাতন করেছে। একজন স্বামী স্ত্রী তাদের নিজের আপন ঘরে নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? আমরা এই বিপ্লবের মাধ্যমে একটি বিপ্লবী সরকার চেয়েছিলাম, কিন্তু আসলে আমরা বিপ্লবী সরকার পাই নাই। এক অলস ব্যক্তি, একটা ঘটনা বলছে, অলস ব্যক্তি নদীর কিনারায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও। একটু পরে একজন সিপাহী তার একটা ঘোড়া এবং ঘোড়ার একটা বাচ্চা নিয়ে আসছে। আসার পরে দেখতে এই লোকটা বিড় করে কি যেন দোয়া করছে, আমার ঘোড়া নেই, ওর কাঁধে ওই ঘোড়ার বাচ্চাটা তুলে দিছে, নদী পার করে দে। যখন ঘোড়াটা কাঁধে নিয়ে নদীর মাঝখানে যেয়ে কয়, আল্লাহ তুমি তো দোয়া শুনো কিন্তু বুঝো না, আমি চাইছি নিচের ঘোড়া, তুমি দিছো উপরের ঘোড়া। আমরা একটা সরকার চাইছিলাম, বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকার পাই নাই। আমাদের মুসলমানদের উপর চেপে বসা একটা স্বৈরাচার আরেকটা সরকার বেশি, ঠিক বলেন? কারণ যেই দেশে একজন সাধারণ নাগরিক তার নিজের নিরাপত্তা প্রাপ্ত হচ্ছে না, সেটা সেই দেশ আবার কিভাবে বিপ্লবী সরকারের দেশ হতে পারে? আপনারা দেখেছেন একের পর এক এরকম চট্টগ্রামে ইপিজেডে আগুনের ঘটনা, বীরপুরে গার্মেন্টসে আগুনের ঘটনা, বিমানবন্দরে আগুনের ঘটনা, একের পর এক ঘটনা ঘটতেছে। আপনারা দেখতেছেন মানুষের নিরাপত্তা দিতে পারছে না, ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। একের পর এক দেখতেছেন ইসকন, উগ্রবাদী হিন্দুত্ববাদীদের এক উগ্রবাদী সংগঠন নাম হচ্ছে ইসকন, তাদের এক বড় প্রাণ হচ্ছে এদেশের মুসলিম নারীদেরকে ধর্ষণ করে এদেশের মুসলিম নারীদের গর্ভে
তৈরি করে কারখানা এর প্ল্যান করে তারা এইভাবে কাজ করছে। আমরা দেখছি আমাদের এই প্রশাসন তাদেরকে এক্সিট দিচ্ছে, তাদের নিরাপত্তা দিচ্ছে, তাদের স্বাস্থ্য নিশ্চিত করছে না। ঠিক বলেন, আজকে যদি কোনো হিন্দু যে এরকম ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাকে যদি পুবালি চত্বরে ইসলামী কায়দায় চূড়ান্ত পর্যায়ে শাস্তি নিশ্চিত করতে পারত, আজ থেকে হাজারো হাজারো হিন্দু উগ্রবাদী ঠান্ডা হয়ে যেত, সোজা হয়ে যেত, তৌবা করে ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এজন্য আমাদের বসে থাকতে চলবে না, আমাদের ঐক্য হওয়া লাগবে। আমাদের সকলের এই সচেতনতা নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ আমাদের ঐক্যের মাধ্যমে, আমাদের সচেতনতার মাধ্যমে আরেকটা নতুন বিপ্লব ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, তরুণী সাহিত্য কাফেলা কুমিল্লার প্রচারক মাওলানা মহিউদ্দিন মাসুম। বক্তব্য প্রদান করবেন লেখক সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাসুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের উপস্থিত তাওহীদবাদী জনতা, আমাদের এই জনপদের সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ, মুসলিম জাতিসত্তার হাজার বছরের অতীতের লড়াইয়ের ইতিহাস রয়েছে। আমরা ব্রিটিশ উপনিবেশ থেকে 47, 52, 69, 71, 90, 13, 21 এবং সর্বশেষ 24-এ আমরা রক্ত দিয়েছি আমাদের রক্ত রক্ষার স্বার্থে। কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা কিছু মাইনরিটি একটি শক্তির কাছে আমরা মনে হয় আমাদের অস্তিত্ব হারাতে বসেছি। আমাদের রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গত 16-17 বছর ধরে পরিকল্পনা অনুযায়ী সিস্টেমেটিক তথা কাঠামোগতভাবেই ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসন, আমাদের মিডিয়া, আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ইসলাম বিদ্বেষ পরিকল্পিতভাবে ঢুকানো হয়েছে, যার পরিণতি আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। আমরা দেখেছি হিজাব নিয়ে কটূক্তি, হিজাব নিয়ে চুলকানি, আমরা দেখেছি দাড়ি নিয়ে তাদের সমস্যা, আমরা দেখেছি টাকনোর উপরে প্যান্ট পরা নিয়ে তাদের সমস্যা। সর্বশেষ আমরা এই দেশব্যাপী এখন দেখতে পাচ্ছি ভাগোয়া লাভ প্রেপের নামে হিন্দুত্ববাদী অপশক্তির একটা পরিকল্পনা নীল নকশা অনুযায়ী আমাদের মুসলিম বোনদেরকে ধর্ষণ করা, আমাদের সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা। প্রিয় উপস্থিতি, এর পিছনে এটা আকস্মিকভাবে ঘটে যাচ্ছে ভাবলে আমাদের ভুল হবে। দুইটা শক্তি, আমাদের আভ্যন্তরীণ এবং বহিরাগমন দুইটা শক্তি এর পিছনে সুপরিকল্পিতভাবে কাজ করছে। আমাদের আভ্যন্তরীণ শক্তি হচ্ছে এদেশে একটা মাইনরিটি শ্রেণী তথা কালচারাল সেকুলার একটা এলিট শ্রেণী, যারা নিজেদেরকে প্রগতিশীল বলছে, যারা নিজেদেরকে সুশীল বলছে, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিচ্ছে। এই কালচারাল ফ্যাসিস্ট শক্তি এদেশে কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানোর পিছনে গভীর ষড়যন্ত্র করছে এবং কাজ করছে। আরেকটা শক্তি হচ্ছে আমাদের এই মানচিত্রের পশ্চিম দিকে অবস্থান করা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তার চরম শত্রু ইন্ডিয়ান হেজিমনি, ভারতীয় আধিপত্যবাদ তথা সম্প্রসারণবাদ। আরেকটা শক্তি হচ্ছে পশ্চিমা জোট, আমেরিকা কেন্দ্রিক পশ্চিমা জোট। এই প্রচেষ্টা এই অঞ্চলে সম্প্রসারণবাদী একটা প্রচেষ্টা চালাচ্ছে। সেই সম্প্রসারণবাদী প্রচেষ্টার একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে বা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ইসলাম বিদ্বেষ ছড়ানো। কারণ উপনিবেশ আমল থেকেই দেখেছি আমরা এদেশে ইসলাম, মুসলমান এবং ইসলাম প্রিয় জনগণ, তাওহীদবাদী জনগণ, ঈমান প্রিয় জনগণই এই মানচিত্রের অস্তিত্ব রক্ষার জন্য তারা অকাতরে প্রাণ বিলিয়েছেন। 47-এ আমরা দেখেছি দারুল দেওবন্দ হয়েছে ভারতে, পুরো ভারত মহাদেশে হাজার হাজার আলেমের আত্মদান, ফাঁসির কাছে ফাঁসি বরণ নেওয়ার মতো এরকম হাজারো ইতিহাসের মধ্য দিয়ে এই উপনিবেশবাদী ব্রিটিশ বেনিয়ারা এই অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছে। তো সম্মানিত উপস্থিতি,
আমাদের এখন খুবই সচেতন হওয়া প্রয়োজন। আমাদের প্রজন্মকে কি ইসলামের উপর রাখতে পারবো কিনা, আমরা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয় আমরা ধরে রাখতে পারবো কিনা, সেই প্রশ্ন এখন আমাদের সামনে গভীরভাবে দেখা দিয়েছে। এজন্য কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা উচিত। যেখানে হিজাবের কথা বলবে সেখানে গড়ে ওঠা উচিত, যেখানে দাঁড়িয়ে কথা বলবে সেখানে করতে ওঠা উচিত। আমরা দেখেছি সমাজে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন তার অধীনস্থ লোকদেরকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য টাকনুর উপরে কাপড় পরার নির্দেশ দেয়, তখন ট্যাক্সের পয়সা ছাড়া এই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সেই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে বিশ্ববিদ্যালয়ের আমাদের পট্টারি শিক্ষকদেরকে তাদের মুখ খুলতে বাধ্য হয়। আমাদের কলেজ থেকে হিজাব পরার অবাধে ছাত্রীদেরকে প্রকাশ্য দিবালোকে ক্লাসরুম থেকে বের করে দিচ্ছে, কিন্তু আমাদের মিডিয়া এই ব্যাপারে নীরব থাকছে, অথবা সেই ইসলাম বিদ্বেষী, সেই কাঠামোগত ইসলাম বিদ্বেষী শক্তির পক্ষে তা অবস্থান নিচ্ছে। অতএব আমরা মুসলিমরা যদি আমাদের অস্তিত্ব রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের পরিচয় ধরে রাখতে চাই, এখনো বসে থাকার সময় নেই। প্রত্যেকে থেকে আমাদের সন্তান যদি বাঁচাতে চাই, আমার বিধর্ষণের হাত থেকে বাঁচাতে চাই, খুন গুম ধর্ষণ নৈরাজ্যের হাত থেকে যদি আমাদের রাষ্ট্র শক্তিকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে প্রতিবাদী হওয়া প্রয়োজন, আমাদেরকে জেগে ওঠা প্রয়োজন। আমি 3টা প্রস্তাব আমি রাখছি এই কাঠামোগত বিদ্বেষের বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে ধর্মের প্রতি, ইসলামের প্রতি এবং সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আইন প্রণয়ন করে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আইন প্রণয়ন করে সংবিধান রক্ষা করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের প্রতিবাদ কর্মসূচির শেষ পর্যায়ে এসেছি। ইনশাআল্লাহ এখনই আমাদের সামনে আজকের প্রধান আলোচক কুমিল্লার বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ বয়ান করবেন, বক্তব্য প্রদান করবেন। তার পূর্বে আমরা আপনাদেরকে আবারও স্মরণ করতে চাই, আজকে সচেতন নাগরিক সমাজ কুমিল্লা 3টি বিষয়কে সামনে প্রথম বিষয় হচ্ছে আমরা দেখছি 24 আন্দোলনের পর শৃঙ্খলা অবনতি, গুম খুন হত্যা সন্ত্রাস ধর্ষণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের রাষ্ট্রের মধ্যে যেই সংস্কার করার কথা ছিল দেশের মধ্যে সেই করে এই রাষ্ট্রের প্রতিটা মধ্যে নিরাপত্তা করবে। দ্বিতীয় বিষয়, আমরা দেখেছি গত কয়েক বছর ধরে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের সদস্যরা পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে ধর্ষণ করে, তাদের অন্তঃসত্ত্বা করে, তাদেরকে অস্বীকার করে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে মিডিয়ায় দেখবেন কিছুদিন পর নিউজ আসে, মেয়ে ছেলের বাড়িতে অংশন করছে তার বিবাহের দাবিতে, ছেলে হিন্দু। এটাই হচ্ছে ভাগ্যবান প্রেত। এই ঘটনার মাধ্যমে ইতিপূর্বে এই 1-1.5 বছরের মধ্যে 1-1.5 ঘটনা ঘটেছে যেখানে মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বিদায় নিয়ে এটা বলতে চাই, এই পুলিশ প্রশাসন এরা মুসলমান, কিন্তু তারা মুসলমানদের পক্ষে দাঁড়ায় না। গাজীপুরের ধরা সে লিখেছে এই মেয়ে নাকি আরো 2বার পালিয়ে গিয়েছে, অথচ 2বার পালিয়ে গেছে এটা মাঝারে ভাববে না, তারা কিভাবে জানো? প্রতিবাদ করার পরেও তারা তাদের সেই স্টেটমেন্ট সরায় নাই। আমরা গতকালকে বুয়েটে দেখলাম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা, ইসকনের এক সদস্য সে মুসলিম নারীদেরকে নিয়ে মদ খাইয়ে ধর্ষণ করেছে, তাদেরকে কটূক্তি করেছে। বুয়েট প্রশাসন সারা রাত্রে ছাত্ররা আন্দোলন করার পর তাদেরকে গ্রেফতার করতে হয়েছে। কেন? এই প্রশাসন তো মুসলিমদের না, মুসলিমদেরকে ট্যাক্সের টাকা দেয় না, তাহলে কেন আন্দোলন করে ধর্ষকদের বিচারের শাস্তি নিশ্চিত করতে হবে? তৃতীয় আরেকটা বিষয়, এই লালন শাহ হচ্ছে একজন বিখ্যাত কুখ্যাত নারী, যে অসংখ্য নারীর সাথে সাধনার নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছিল। মদখোর গাঁজাখোর, বিখ্যাত মদখোর গাঁজাখোর, আজকে এই সাহস করতে পারে, তার সাহস দেখিয়েছে মুসলিমদের সাথে। মুস্তাফার আরতি ফ্যাসিস্টের দেশর তাকে এই উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে, সে বিবৃতি দিয়েছে বাংলাদেশের মধ্যে নাকি লালন শাহকে দেখা যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের মানুষের মধ্যে কি গাঁজাখোর দেখা যায়?
তাহলে তো কথা তো এইটাই হলো, মানুষ ছিল একজন গাঁজাখোর। এই গাঁজাখোরের জন্য তার মৃত্যু দিবসের জন্য 3 দিন ব্যাপী উৎসব পালন করা হয়েছে ঢাকায় এবং কুষ্টিয়ায়। সেখানে যৌথ বাহিনী প্রোটেকশন দিয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল। আপনারা যদি ভিডিও দেখেন দেখবেন যে ডিসির সাথে মামুনের এক ভক্ত সেই স্পষ্টভাবে ডিসি সাহেবকে বলেছে যে যদি ঘাটে আসন না বসে তার 30 জন লোক পাওয়া যাবে না। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে। তা আমরা জানতে চাই যে যেই গাঁজার বিরুদ্ধে আপনারা কুমিল্লা প্রশাসন, সারা দেশের প্রশাসন আপনারা অভিযান পরিচালনা করেন, সেই গাঁজা পৃষ্ঠপোষকতা কুষ্টিয়ায় কেন প্রদর্শন করা হলো? আগামীতে যদি এই ধরনের কোন কার্যক্রম আমরা দেখি, যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, আমরা ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে এটা প্রতিরোধ করবো। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা জুহাইর বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন হযরত মাওলানা জুহাইর বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. तेरे सीने में दम है दिल नहीं है, तेरा दम गर्मी महफिल नहीं है, मोहब्बत का जुनून बाकी नहीं है, मुसलमानों में खून बाकी नहीं है। अगर मुल्क हाथों से जाए तो जाए, लेकिन अहकाम हक से ना कर तू बेवफाई। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कैफ यहदिल्लाहु कौमन कफरू बअद ईमानिहिम व शहिदू अन्नर रसूल हक़्क़ुन व जाअहुमुल बय्यिनात वल्लाहु ला यहदिल कौमज़ ज़ालिमीन। सदक़ल्लाहुल अज़ीम। সম্মানিত তাওহীদি জনতা, সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ, কয়েকটি বিষয়ের প্রতিবাদ সমাবেশের আজকের এই আয়োজন। সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ ইমানদার মুসলমানদের আমরা বার্তা দিতে চাই। 1 নম্বর বার্তা হলো, এ দেশের রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তারা তাদেরকে মুসলমান বলে দাবি করে। কথা ঠিক কিনা বলেন? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরাও আমাদেরকে ইমানদার মুসলমান দাবি করি। এদেশের আলেম ওলামা যারা আছেন তারাও নিজেদেরকে ইমানদার মুসলমান বলেই দাবি করেন। এক কথায় আমরা সবাই মুসলমান, এ কথা দাবি করে থাকি। বাস্তবিক কথা হলো যে প্রকৃত অর্থে আমরা যারা দাবি করছি আমরা মুসলমান, আসলে আমরা মুসলমান সকলেই না। মুসলমান উম্মত 2 প্রকার, মুসলমান উম্মত 2 প্রকার, অনুগত উম্মত, নাফরমান উম্মত। অনুগত উম্মত যারা, অর্থাৎ যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা হচ্ছে অনুগত উম্মত। এই অনুগত উম্মতগণ আবার 3 দল। কত দল? প্রথম দলের পরিচয় বৈশিষ্ট্য 4টি। এরা আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। 2 নম্বর, নিজে ভালো কাজ করে, অপরকে নিজে ভালো কাজ করে, সৎ পথে চলে। 3 নম্বর, অপরকে ভালো কাজের আদেশ করে। 4 নম্বর, মন্দ কাজে নিষেধ ও বাধা দান করে। এ হচ্ছে অনুগত উম্মতের প্রথম দল। আলহামদুলিল্লাহ, আশা করছি সচেতন নাগরিক সমাজ আজকে যারা আমরা আছি, আমরা এই প্রথম দলের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। অনুগত উম্মতদের দ্বিতীয় দল, দ্বিতীয় দলদের 4টা বৈশিষ্ট্য, এদের মধ্যে 2টা ভালো, 2টা মন্দ বৈশিষ্ট্য। ভালো বৈশিষ্ট্য 2টি হচ্ছে, তারা আল্লাহর প্রতি ঈমান রাখে 1 নম্বর, 2 নম্বর নিজে ভালো কাজ করে, সৎ পথে চলে। আর মন্দ 2টি বৈশিষ্ট্য হলো, ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে বাধা দেয় না।
এই হচ্ছে অনুগত উম্মতদের দ্বিতীয় দল। অনুগত উম্মতদের তৃতীয় দল হচ্ছে, এদেরও বৈশিষ্ট্য চারটা। এক নম্বর বৈশিষ্ট্য, এরা যদিও মুখে দাবি করে রবের প্রতি ঈমান এনেছে, প্রকৃত অর্থে তারা রবের প্রতি ঈমান আনে নাই। তাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, এরা নিজেরা ভালো কাজ করে না। এরা নিজেরা ভালো কাজ করে না, এরা মন্দ কাজ করে। আর তিন নম্বর বৈশিষ্ট্য হলো, এরা ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে বাধা দেয় না। এটা 4 নম্বর। তাহলে আমরা জানলাম অনুগত বান্দাদের তৃতীয় দল যারা, এরাই সবচাইতে দেশের জমিনের মধ্যে, এই বাংলার জমিনে যত প্রকারের ফিতনা ফাসাদ আমরা আমাদের এই 2 চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, ধর্ষণের মতো ফাসাদ, হত্যার মতো ফাসাদ, রসুলকে গালি দেওয়ার মতো ফাসাদ, আল্লাহর কোরআনকে অবমাননা করার মতো ফাসাদ, এই 3 নম্বর দল, এই নাফরমানের দলরা, এরাই সৃষ্টি করেছে এই ফাসাদ। এই ফাসাদ সৃষ্টি করেছে এই দেশের সরকার, এই দেশের বর্তমান সরকার, ভবিষ্যতে যত সরকার ছিল তাদের মাধ্যমেও এই জাতীয় ফাসাদ জমিয়ে চলেছে। বর্তমান সরকারের মাধ্যমেও চলছে। মদের আসর জমেছে, গাঁজার আসর জমিয়েছে তারা, বেহায়াপনার আসর তারা জমিয়েছে, দর্শকদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এদেরকে রুখে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? সচেতন নাগরিক সমাজ সুস্পষ্ট মনে রাখেন, সুস্পষ্ট মনে রাখেন, এদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কে? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, এই জাতীয় ফিতনাবাজ, নাফরমান, গাদ্দার, বেঈমানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হবে, দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকো। যুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। যেখানেই ধর্ষক দেখবো, ধর্ষককে শায়েস্তা যদি সরকার না করে, আমার তো মনে হয় করবে না। এ পর্যন্ত করে নাই। না হোক হত্যাকাণ্ড যারা করেছে, সেই হত্যার বিচার হয় নাই, অতএব বিচার আমরাই করব ইনশাআল্লাহ। দর্শকদের বিচার আমরা করব। বেহায়াপনার মতো ফিতনা যারা ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করব আমরা ইনশাআল্লাহ। আমরা এদেশের সাধারণ মুসলমানদেরকে জাগিয়ে তুলব, সচেতন করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানদের ব্যাপারে বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম। ঈমান আনার পর যারা কুফর করে, এই রকম কওমকে আল্লাহ পাক কি করে হেদায়েত দান করবেন? যারা ঈমান আনার পর কুফর করে, ওয়াশাহিদু আন্নার রাসূল হাক্কুন, রাসূলকে রাসূল বলে সাক্ষী প্রদান করার পর যারা কুফর করে, ওয়াজাআহুমুল বায়িনাত, আল্লাহর নিদর্শনাবলী আসার পর যারা কুফর করে, আল্লাহ পাক এই রকম জালেমদেরকে হেদায়েত দান করবেন না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি ক্ষমতা চান নাকি আল্লাহর হুকুম মানতে চান? अगर मुल्क हाथों से जाए, हाथों से जाता है जाए, तू अहकामे हक से ना कर बेवफाई। যদি আমাদের কাছে, আমাদের হাত থেকে যদি ক্ষমতা চলে যায় যাক, কিন্তু আমরা আল্লাহর হুকুমের অবাধ্যতা করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর হুকুমের অবাধ্যতা করব না। মানব জীবনের মৌলিক উদ্দেশ্য হলো নেক আমল করা, ফাসাদ মুক্ত জমিন তৈরি করা। আমাদের জীবনের মূল উদ্দেশ্য ক্ষমতা না।
যারা নিজেদের জীবনের মূল উদ্দেশ্য ক্ষমতা বানিয়েছে, এরাই জমিনে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে সচেতন নাগরিক হয়ে আগামী দিনগুলোতে এই নাফরমান ফাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যোগ্যতা আর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা